দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ডাকসুর বিস্তার। রাজনৈতিক নেতৃত্ব আর আন্দোলনের সূতিকাগার খ্যাত ডাকসু যেন তারুণ্যেরই ধারক বাহক, যে তারুণ্যের হাত ধরে ৬ বছর পর আবারও ডাকসুতে জয় জয়কার। অতীতের রাজনৈতিক সংস্কৃতি, আধিপত্যবাদ, ট্যাগিংয়ের মতো বিষয়গুলোকে ছাপিয়ে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির, আর পুরো প্যানেলের পরাজয় ছাত্র দলের। যদিও কারচুপির অভিযোগ এনে ফলাফল বর্জন করেছেন আবিদুল ইসলাম খান, উমাম্মা ফাতিমা, বাকের মজুমদার, শেখ তাসনিম আফরোজ ইমিরা। জয় পরাজয় নিয়ে এখন চলছে আলোচনা সমালোচনা আর চুলচেরা বিচার বিশ্লেষণও। প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনে এই ভোট কতটা প্রভাব পড়বে নাকি পড়বে না। এদিকে আবারও দরজায় কড়া নাড়ছে জাকসু নির্বাচন। এসব নিয়ে আজ আমরা কথা বলতে চাই। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরুতে আমাদের সাথে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি একটু মান্না ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা হয়তো আমাদের জন্ম তখন হয়নি, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন। আমরা বই খাতায়, পত্রপত্রিকায়, বিভিন্ন জায়গায় পড়েই জেনেছি আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। আমিও বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম একসময়। শুরুতে একটু এইভাবে বলবেন যে এইবার যেটা হলো যে ডাকসুর ২৮টি পদের মধ্যে প্রায় ২৩টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে। আর ছাত্রদলের তো একদম পরাজয়, সেরকমই পরাজয় হয়েছে। কোনো একটিতে তারা মানে জিততে পারেনি। মানে জয়ের পেছনে ছাত্র শিবিরের ম্যাজিকটা আসলে কি ছিল একটু যদি বলেন। আর পরাজয়ের পেছনে ছাত্রদলের মানে কেন এই অবস্থা হলো? না, ছাত্র শিবিরের কোনো ম্যাজিক ছিল বলে আমি মনে করি না। খুব বিষয় কি জানেন, আমি তো এই নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম, পারিনি। এমন কিছু কালাকানুনের মতো আমি বলবো যে এই নির্বাচনে কোনো রাজনৈতিক প্রচার চলবে না, কোনো রাজনৈতিক নেতা সে বক্তব্য রাখতে পারবেন না, আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি শুধু ডাকসুর ভিপি, তাও আমি যেতে পারবো না, এসব কতগুলো বিধান করা হয়েছিল। ফলে যেতে পারিনি। তারপরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, বিপিজিএসদের প্রাক্তন যারা আছে তাদের ডেকে ছেড়ে সবাই গেছি। যাবার পরে আমার একটা বিশাল পার্থক্য মনে হয়েছে। এটাকে আমি জেনারেশন গ্যাপ বলবো। মানে এরকম হয় না, যেমন এখন এই যে জেন জিরো আন্দোলন আবার চলছে, নেপালে হলো, নেপালে যেটা হলো, আবার বোধহয় এখন ফ্রান্সে শুরু হয়েছে, ইন্দোনেশিয়া বলা হচ্ছে এরকম। এরপর নেক্সট কে, মিয়ানমার, ভারত না পাকিস্তান? এটা তার মানে যে এই জেনারেশনের একটা উত্থানের ব্যাপার আছে। জেনারেশনকেও আপনার একটা স্টাডি করার ব্যাপার। আমরা তো করছি না, এটা আমাদের কোনো গবেষণা নেই, কিন্তু ওদের আছে। মানে যেমন ওই যে উগান্ডারও এক জেনজির বক্তব্য ছিল যে ক্লান্তিকর অপমানজনক জীবনযাপন করতে করতে আমরা মানে লজ্জিত, এখন সাহস দেখাতে চাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্র, শিক্ষক, অন্যান্যরা মিলে আন্দোলন করলো, যেখানে রাজনৈতিক দলগুলো সরকারের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হলো, ওরা নিয়ে লড়াই করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিল। একটা মানে অভূতপূর্ব বিষয়। ওরাই ধরেন গত এক বছরে কি দেখলো যে এত রক্তত্যাগ, আত্মত্যাগ যাই করলাম, তারপরে যে একটা পরিবর্তন হবে গুণগতভাবে, তার তো কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না। ওই দুর্বৃত্তাই তো রাজনীতির ছলের মধ্যে, ওই বলয়ের মধ্যে আবার আবদ্ধ হয়ে যাচ্ছে। তার সাথে নতুন কিছু দেখি, আমার কাছে প্রথমত মনে হয় যে তাদের এইরকম না হলে। মানে আমাদের সময় কি হয়েছে, ধরেন ডাকসুর বিপিজিএস বাদ দেন, ডাকসুর সদস্য নয়, হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে সাহস করতে না, কেউ দাঁড়ায়নি কখনো। এখন বিপিজিএসই স্বতন্ত্র দাঁড়িয়ে যাচ্ছে। অনেক বড় পরিবর্তন না? একটা স্বতন্ত্র সদস্য কীভাবে মনে করে যে ডাকসুর 40,000 ছাত্রের সে নেতৃত্ব দিতে পারবে? আমি কিন্তু তাকে দোষ দিচ্ছি না, আমি বলছি যে পরিবেশটা এরকম হয়েছে, এখানে ইন্ডিভিজুয়ালিজমের কালচার হয়ে যাচ্ছে। এই জায়গাতে ওই হ্যাশট্যাগ দিয়ে দিলে একটা বিরাট ব্যাপার, লাইক দিয়ে দিলে মনে করছে আমি বোধহয় অনেক কিছু হয়ে গেলাম। ফিজিক্যাল যে পার্টিসিপেশন, মানে ডেডিকেশনের ব্যাপার, এগুলোর মধ্যে তারা যায়নি, তারা বাইরে থেকে দেখেই বুঝছে। তো ওই রকম হয়েছে। আমাদের ছাত্র রাজনীতিতে যারা আছেন, কারোর কারোর দোষারোপ করবো যে আমি তা না, কিন্তু আমি মনে করি যে যেমন ছাত্রদলের নিজেদের এইটা এখন ভাবা উচিত, তাদের মূল দল জাতীয়তাবাদী দলেরও ভাবা উচিত এই রকম পরাজয় কেন হলো। আরও একটা জিনিস ভাবা উচিত, সন্ধ্যার সময় তারা কেন ভাবতে পারলো না যে এত বড় পরাজয় হবে, এবং সেই পরাজয় ঢাকবার জন্য যেরকম করে সব অভিযোগগুলো তুললো, একটাও তো টিকলো না। সেই অভিযোগগুলো কিন্তু তারা রেকর্ড নাই। কালকে তো সন্ধ্যার পরে রাতের দিকে বলছে সব মারামারি লেগে যায়, কোন সময় কী হয় সেটা থাকতে পারলো না। এতে আমার মনে হয় যে এগুলো সব কিছু আগে থাকতেই হয়তো ওরা দেখেছে। আমি তো আর থাকি না ওখানে, বা প্রিন্স ওখানে থাকেন না, যারা বাস করে তারা তো এদেরকে চেনে, এদের ব্যবহার দেখে।
কার কাছে কি আশা করা যায় বুঝেছে সেই অনুযায়ী একটা নতুন কিছুর খোঁজে। মানে জেনজির কিন্তু একটা জিনিস হচ্ছে অন্যায় যা দেখবে বিদ্রোহ করবে, কাম হটবে, কোনো অর্গানাইজেশন চিন্তা করে না পেছনে কি আছে, ভবিষ্যৎ কী হবে, কিচ্ছু না, একদম স্পন্টেনিয়াস। এইটাও আমার ওরকম মনে হয়। যে জন্য আমাকে অনেকে যখন জিজ্ঞেস করেছে এটার প্রতিক্রিয়া কী হবে, জাতীয় রাজনীতির উপরে কত বড় প্রভাব পড়বে, তো আমি বলি হ্যাঁ এটা তো ঠিক। সাধারণ লোকজন বাবা ডাকসুতে জিতেছে, তাও জামাত ইসলাম, এরপরে যদি অন্যান্য জায়গাতে দুই একটা জেতে তখন বলবে যে ছাত্রদের মধ্যে তো অনেক পপুলার, এটার একটা ঢেউ তো লাগবে। কিন্তু আমি তো 2বার ডাকসুর ভিপি ছিলাম, আমার তো অত বড় রাজনীতি দল হয়নি, আমার জাতীয় রাজনীতি আমি অত বড় কাজ করতে পারিনি। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি হয়তো লোকজনের কাছে চেনা হয়েছি, লোকজন হয়তো আমাকে ভালো জানে, মন্দ জানে, যাই জানে, কিন্তু ওইটা দিয়ে জাতীয় রাজনীতির একটা বড় মোড় পরিবর্তনের কাজ আমি করতে পারিনি। ফলে ডাকসুতে জিতলেই মোড় পরিবর্তন হবে তা না, ওটাও আমার পরিপ্রেক্ষিতে নির্ভর করে। এটা বলেই আমি শেষ করব। 69-এর ডাকসু ইতিহাস নির্মাণ করতে পেরেছিল, তখন পরিবেশটা ছিল, 6 দফা হয়েছে, শিক্ষার আন্দোলন মাত্র শেষ হয়েছে 60-62-তে, 66-তে 6 দফা, 69-এ গণঅভ্যুত্থান, সব মিলে কত বড় ঘটনা। আবার দেখেন 52-তে কিন্তু ডাকসু নাই, ইতিহাস তৈরি হয়েছে। এমনকি 24 মানে গত বছর যেটা হলো যে ইতিহাস, ডাকসু ছিল না, তখনও ডাকসু নাই। এটা ডাকসু থাকাই বড় কথা না। ওই জন্য আমি মনে হচ্ছে এই জেনারেশনের বিষয়টা বোঝা দরকার যে কোন সময় কোন প্রেক্ষিতে কি কি ঘটনা ঘটছে, এটা সেই রকম একটা বিষয়। আমি মনে করি এইভাবে দেখাটাই বোধহয় যুক্তিসঙ্গত। বাকি এক একজনের তো এক এক রকম চিন্তা হতেই পারে। আসবে আপনার কাছে। আমি একটু যেতে চাই প্রিন্স, আপনি একটু বলবেন। মান্না ভাই তো বললেন যে জেনারেশনের একটা গ্যাপ তিনি হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি দেখেন ভোটের ব্যবধান, সাদিক কায়েমের সাথে আবিদুল ইসলাম খানের যে ভোটের ব্যবধান, অনেক ভোট, 14,000 কোথায় 5,000 এরকম আর কি। সেই জায়গাটায় শুধুই কি জেনারেশন গ্যাপ, নাকি অন্য কোনো ব্যাপার আছে, অন্য কোনো কৌশল আছে, অন্য কোনো, যেটা আমি বলেছিলাম যে ম্যাজিক আছে, যে ম্যাজিকটা শিবিরের কাছে ছিল, ছাত্রদলের কাছে সেই ম্যাজিকটা ছিল না, বা কৌশল বা শিক্ষার্থীদের বোঝানো বা নতুন কোনো কিছু দেওয়ার ব্যাপারে কি ছাত্রদলকে খুব বেশি পিছিয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে। না, আমি ছাত্র দলের কথাটা না বলে একটা জেনারেলাইজ করে হয়তো বলতে পারি, এবং প্রথমে এটা বলে নেওয়া ভালো যে মান্না ভাই যে কথাগুলো বলেছেন আমি ফুললি এগ্রি করি। বিশেষ করে প্রথমে উনি যেটা শুরু করলেন যে আমাদেরকে খুব গভীরভাবে ভাবা বলতে, আমি বলছি এটা মূল্যায়ন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে যাদের কথা বলছি তাদের যে বয়স, তারা কিভাবে চিন্তা করে না করে, এইটাই আমি একটা জেনারেল স্টুডেন্টদের কথা বলছি। কারণ সেইটা বুঝেই আমাদের অ্যাক্টগুলো করতে হবে। তো হয়তো অনেকে এটা করতে পারছি না, সেটা অন্য আলোচনা। কিন্তু যারা বিজয়ী হলো, যদিও অভিযোগ, নানা ধরনের ঘটনা আছে, ভোট গোনা, নানা বিষয় আছে, সে বিষয়ে আমি মনে করি যে আরও বেশি যারা অভিযোগ করেছে ভেতরে থেকে, যে তাদের এই অভিযোগগুলো আমলে নিয়েই যদি এ ব্যাপারে একেবারেই পরিষ্কার করে, এটা ভালো হয়। কিন্তু একথা তো অস্বীকার করার উপায় নেই যে যে পরিমাণ ডাকসুতে ভোট দিতে এসেছে, যদিও দেখলাম একজন ভিপি প্রার্থী এটা নিয়েও একটু কতগুলো অভিযোগ করেছে, যে এত ভোট হলো কীভাবে। আমি বলছি এইসব অভিযোগ আলাদা জায়গায় রাখি, সেটা আমরা হয়তো একটা মূল্যায়ন করে দেখা যাবে যে কোনটা ঠিক বেঠিক বা ম্যানিপুলেশন আসলে ছিল কি না, থাকলেও কতটুকু। আমি সেই আলোচনা না করে জেনারেল ফর্মে যেটা বলি যে আমাদের এটা একটা মূল্যায়ন গভীরভাবে করতে হবে যে এই তরুণ প্রজন্ম তারা কিভাবে চিন্তা করে না করে। এটাই এক্ষেত্রে আমি 2-3টা পয়েন্ট বলি। যেমন ধরেন একটা আলোচনা অনেক সময় আসে যে এরা অত আদর্শ মানে না, কিন্তু হয়তো জেনারেল ফর্ম অন্য কিছু করে। যেমন আমারও একটা ধারণা ছিল না, বুঝছেন, ধারণা ছিল এরকম, যার প্যানেল ভোট একটা আইডিয়া করেছিলাম কথা শুনে যে এইটুক হবে, আর হয়তো ইন্ডিভিজুয়াল কতগুলো পদে তারা বিশেষভাবে জিতবে বিপিজিএস বাদে। আমি দেখলাম যে আমার হিসাবটাই ভুল, এরকমের আর কি। তার মানে আমি বলছি যে আদর্শকে যেটা আমরা বলেছি যে অনেকে ভাবছে না, কিন্তু আপনি ভোটের প্যাটার্ন দেখলে, অঙ্ক দেখলে দেখবেন একটা প্যানেল ভোটের অঙ্কটা কিন্তু মেলে। সেটা আপনি ছাত্র দলও পাবেন, এমনকি ওই যে শিবিরের যে ভোটটা যারা নর্মাল জিতেছে সেটা দেখবেন 5,000 প্লাস, 5,000, 10,000, 14,000 যাই থাকুক, এই অঙ্কগুলো কিন্তু হিসাবে মেলে। তার মানে আমি বলছি যে একেবারেই চিন্তা না করে স্বতঃস্ফূর্তভাবে কিছু একটা করেছে বিষয় তা না। এইবার সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আর একটা আসি, এটা মনে রাখা দরকার। আমি আগেই বলেছি যে পূর্ণাঙ্গ মূল্যায়ন আরও তথ্য ছাড়া পাচ্ছি না, প্রাইমারি কথা বলছি। দীর্ঘদিন ওইখানে যে রাজনীতিটা, বিশেষ করে আমরা যে ধরনের রাজনীতি করছি, এমন না ভাই যেটা বলেছেন, আমরা তো ভাবতেই পারি না একটা প্যানেল পরিচিতি রাজনীতির কথা, এটা বলবো না তাহলে কি করে এটা ভোট হয়। তা সেই জায়গায় দীর্ঘদিন ওইখানে কর্তৃত্ববাদী অবস্থা এবং রাজনীতিবিহীন অবস্থা, দখলদারিত্ব যাচ্ছিল। কিন্তু মনে রেখেন একটা গ্রুপ কিন্তু
তারা তাদের রাজনীতিটা ঠিক মতো চালু করতে পেরেছে। এবং ছাত্রী হলগুলোতে যে রেজাল্টটা দেখলাম সেটা আরও বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। এক্ষেত্রে ছাত্রদের সুখ দুঃখ দেখা বা ধরেন প্রচলিত রাজনীতির প্রতি তার যে বিক্ষুব্ধতা আছে সেইটাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই এরকম একটা গ্রুপ আসলেই তলে তলে সংগঠিত ছিল, যেটা আমরা হয়তো ধরতে পারিনি। এই তৃতীয় আমার একটা বক্তব্য হচ্ছে ভোটের ব্যাপারে। অন্ততপক্ষে আমি ধরেন ককশিওরে বলতে পারবো না, কিন্তু ধরুন যে এইখানে যারা প্রার্থী ছিল সব দলেরই, যেমন আমরা তো ডাকসুর গঠনতন্ত্র বিবেচনা করলে স্বাধীনতা যারা মানে নাই, বিরোধীদের অংশগ্রহণ আছে কি নাই সেই কোশ্চেন তো তুলেছিল অনেকেই, আমরাও সেটা তোলার পক্ষে। কিন্তু দেখলাম যে যারা যত প্রার্থী ছিল সবাই তো আন্দোলনের অংশ ছিল, কম হোক বেশি হোক। সুতরাং ছাত্রছাত্রীদের সামনে কিন্তু এবার শুধু আন্দোলন না এরকম কেউ নাই, আন্দোলনও যেমন আছে, অর্গানাইজেশনও আছে, তারপরে কারোর বা কোনো অংশ জাতীয় রাজনীতি হোক এটার নেগেটিভ ধারাটাও আছে, সেইটাও কাজ করেছে। সর্বশেষ আর একটা পয়েন্ট, সেটা অবশ্যই আমার বিবেচনায়, যদি আপনি শুধু ভোট বিবেচনা করেন, আমি অন্যটা বাদ দিয়ে বললাম, এটাকে বিবেচনার দাবি রাখে। কারণ বিগত দিনে আমরা দেখলাম যাদেরকে এই যে আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট বললাম, বিরোধিতা করলাম, এবং এই ছাত্রদের দিয়ে মোকাবেলা করতে চাইলো বলে এই ছাত্ররা যারা বিক্ষুব্ধ হলো এবং তাদের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের তো একটা সমর্থক বাহিনী আছে। একসময় এই যে শিবিরের নামধারী যারা নেতারা, তারা তো ওই দলেরই ছত্রছায়ায় ছিল, এবং ছিল বললে খালি বললে ভুল হবে, তাদের যে পুরনো ইতিহাস দেখলে দেখা যাবে নেতৃত্ব পর্যায়ে ভূমিকায় ছিল। এখন যে তাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, আমি ভোটের অঙ্ক বলছি, কারণ আপনি যাই বলেন না কেন, যদি গড়ে 3000 ভোট সাধারণ ধারণ করেছে, 5000 হলো তখন ভিপি এজিএস অন্যরা 10,000 থেকে 14,000 যখন পায়, তখন কতগুলো পপুলার ভোটের বাইরেও কতগুলো ভোট বিবেচনায় থাকে। এই জন্যে অনেকগুলো নেগেটিভ অ্যাটিটিউড থাকে। আমি সেই নেগেটিভ অ্যাটিটিউড সব এখনও জানি না, এটা বলতে চাচ্ছি না এখানে, কিন্তু সেই কারণে হলো ওই যে একটা ভোটের অংশ, সেই অংশটা কোথায় গেল এইসব মিলে, অর্থাৎ ভোটের আমি বলছি এই ধরনের নানা ইকুয়েশনে হয়তো ওইখানে ভোট বেড়েছে। আর এটা বোঝাই যায় ছাত্রদল বলেন, বাম বলেন, আমাদের যে বাস্তবতা তাতে হচ্ছে যতটুকু আমাদের যে পজিশন হয়তো সেটুকুই আমরা ধারণ করতে পেরেছি। কিন্তু ওরা, আপনি খেয়াল করলে দেখবেন প্যানেলটা তো শিবিরের নামে করে নাই, ওইখানে অন্য নামও আছে। আপনি নারী প্রার্থীর কথা বলেন, অন্য প্রার্থীর কথা বলেন, যারা বলেছে আমরা এই দল করি না, তারপরেও করেছে, তাদের যে কৌশলগুলো এটা ছিল। আরেকটা কথা এটার উল্লেখ না করলে নয়, যেটা আমি দেখলাম একজন সাংবাদিক ভাই গত ভোটের সময় টেলিভিশনে এসে বললেন, তিনি কংক্রিট ফর্মে বললেন কোন হলে তাদের কত টাকা বাজেট ছিল, কোথায় কত, প্রত্যেকটা হলে 35 লক্ষ, সব মিলাই এরকম কি 35 কোটি টাকা, মানে কত লক্ষ, এই সব মিলাই টিলাই। কিন্তু আমাদের কাছে এখন খবর আসছে বিগত সময় ধরে যে পরিমাণ টাকাটা ছড়ানো হয়েছে এবং এই সময়কালে আরও বেশি ছড়ানো হয়েছে। আমি বলছি যে কোনো একটা ঘটনাই করেছে এই জায়গার কোনো ভাবার নেই, কিন্তু আমি প্রথমে এটা ভাবার পক্ষে যে তারপরও এত যে ছাত্রছাত্রীরা ভোট দিল, যেমন ধরুন আমার একটা ব্যক্তিগত কথা বলে আমার হিসাব ছিল যদি ছাত্রছাত্রীরা বেশি ভোট কেন্দ্রে আসুক, বেশি ভোট কেন্দ্রে আসলে বরঞ্চ ওদের অবস্থাটা হয়তো আরও খারাপ হবে, কিন্তু আমি তো দেখলাম ফল সেটা না। তার মানে হচ্ছে যে এই সাধারণ ছাত্রছাত্রীরা যে কোনোভাবে হোক, তারা প্রচলিত রাজনৈতিক যে দলগুলো, তারাও প্রচলিত রাজনৈতিক দলের পার্ট, কিন্তু হয়তো ওই রকমের চোখের সামনে আসে না যেভাবে আওয়ামী লীগ, বিএনপি প্রধানত আসে। আর আমাদের হয়তো অত শক্তি নাই, বা হলেতে এবার রাজনীতি ওটা নাই, আমাদের অনেকে মানে কি বলবে সমর্থকরা তারা সাহস করে দাঁড়াইতেও পারে নাই যে এখন আমাদের নামগুলো ওপেন হয়ে গেলে আমি ভাই কয়দিন পরে হলে থাকতে পারবো না, কারণ আমরা তো এখন ক্ষমতাসীন না। সুতরাং এই সমস্ত নানা ঘটনাই কাজ করেছে বলে মনে হয়। কিন্তু এই তরুণদের আমাদেরকে আসলে নিজেদেরকে ওটা রিথিঙ্ক করতে হবে, যে তাদের সম্পর্কে জানা বোঝা এবং তাদের ক্ষেত্রে আমরা কি ভূমিকা, কি বক্তব্য নিয়ে আগাবো। মানে ভাই আপনি একটু বলবেন, যেমনটি বলছিলেন প্রিন্স ভাই, যে অন্য একটি দলের সঙ্গে থাকা, তলে তলে কাজ করা, তারা কিন্তু কাজ করে গিয়েছে এরকম বললেন তিনি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জামায়াত শিবির আওয়ামী লীগের সাথে আতাত করে ডাকসু নির্বাচনের বিজয়টা ছিনিয়ে নিয়েছে। এটা মির্জা আব্বাসের একটা মন্তব্য। জামায়াত শিবির আওয়ামী লীগের সাথে আতাত করে, যেমন শিবিরের অভিযোগ আছে তারা ছাত্রলীগের সাথে ছিল, গোপনে ছিল, প্রকাশ্যে ছিল, তারা ছিল, সেরকম আজকে প্রিন্স ভাই কিছু এরকম বললেন। সেই সঙ্গে মির্জা আব্বাসের মন্তব্য যদি আপনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা। মুশকিল হচ্ছে, দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আচ্ছা 4-5 বছর আগে থেকেই বলছি, শিবির বা অন্যরা যে তাদের দলের মধ্যে ইনফিল্ট্রেট করেছে ছাত্রলীগের মধ্যে, এই কথা তখন নানক বলেছেন,
ছাত্রলীগের প্রাক্তন নেতারা বলেছেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বলেছেন, এবং এটা একটা ক্লিনজিং কারক সে কথা বলেছেন তারা। কিছু কিছু হয়তো চেষ্টাও করেছেন, কিন্তু ওইটা কোনো কাজের কথা নয়। মানে কীরকম মুশকিল, ধরেন আজকে বিএনপি করছে, কালকে কোনো কারণে বিএনপির সাথে ঝগড়া হয়ে গেল, ও ছেড়ে দিয়ে আওয়ামী লীগ করতে গেলো, তো আওয়ামী লীগ তাকে দিয়ে দিল, এবং ভাইস ভার্সা এরকম হয়। এইখানে রিক্রুটমেন্টের কোনো নীতিগত নেই, বিধান নেই যে একে দেওয়া যাবে, একে দেওয়া যাবে না। যাকে দিলে জিততে পারে তাকেই নমিনেশন দেবো, তাকেই দলের মধ্যে দিয়ে দেবো, এরকম করছে। এটা খুবই লুজ আছে। শিবিরের বা সেই বিষয়টা আমি এরকম করে দেখি, যারা অভিযোগ করছেন যে তারা গুপ্ত রাজনীতি করে অন্য দলের মধ্যে ঘাপটিপিটা করেছিল, তো খারাপ কি করেছে ওদের জায়গা থেকে বলছি, আমার জায়গা থেকে না, শিবিরের জায়গা থেকে তারা তো ঠিকই করেছে। তারা শেল্টার খুঁজেছে, তারা ভেবেছে আমি ওপেনলি করতে গেলেই তো ধরা খাবো, তার সাথে এটার মধ্যে থাকি। অভিযোগটা উঠেছিল যে আপনাদের প্রার্থী আছেন যিনি ছাত্রলীগের মিছিল করেছেন এবং সেই মিছিল আমাদের উপরে হামলা করেছে। ওইটা যদি হয় প্রমাণ করতে পারলে তো, কিন্তু সেই অভিযোগটা নিয়ে তো এগুলো যায়নি, বা কেন ওটা থেমে গেছে আমি জানি না। আর বাকিদের ব্যাপার হচ্ছে সেখানে থেকে বহু ছাত্র তো আমি জানি যারা ছাত্রলীগের মিছিলে গেছে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে, ভাই আমরা তো ওই দল করি না, কিন্তু তাহলে তো হলে সিট থাকবে না, থাকবো কই। অনেক মানে বাধ্যবাধকতাভাবে দলের সাথে থেকেছে, সেটা অনেকেই করেছে। আওয়ামী লীগের বিশাল ধরনের ব্যর্থতা বলেন, অন্যায় বলেন, চন্দ্রনীতির কারণে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়েছে। তার কারণে এরা জায়গা পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, এগুলো এখন স্বীকৃত সত্য, প্রতিষ্ঠিত সত্য। আর তার পাশাপাশি ধরেন প্রশ্নটা আপনি আরেকবার বলেন, আমি বিলে তখন বলছি আর কি। মানে যেটা বলতে চাচ্ছিলাম যে মির্জা আব্বাস বলেছে জামায়াত শিবির, এখন এই যে ধরেন এই কথাটা বলা হচ্ছে না, এটা হতে পারে যে ধরেন আমি আসলে শিবির করতাম, এখন প্রিন্স আওয়ামী লীগ করেন, ওরা শেল্টার দিয়েছি, তার সাথে সম্পর্ক হলো, তারা বলছে ভাই আমি তো এখানে দাঁড়িয়ে গেছি, আমাকে একটা ভোট দিন। ও হয়তো দিয়েছে, কিন্তু দলগতভাবে শিবির বা জামাতের সাথে আওয়ামী লীগের ঐক্য হয়েছে এরকম কোনো সিমটম আমি দেখি না। আমরা তো রাজনীতির কারণে অনেক কথাই বলি, মাঠের বক্তৃতায় অনেক কথা বলা হয়। একটা হতে পারে যে কমন এনিমির বিরুদ্ধে একটা ইউনিটি, একটা কিছু বলে দেয়া, সেটাই কি বলে দিল মির্জা আব্বাস? না, আমি মির্জা আব্বাসের কথা বলছি, আমাদের একটা ট্রেন্ডের কথা বলছি। এটা হচ্ছে যে ধরেন এরকম তো হতে পারে যে আমাদের এনিমি কমন, কাজে আমি অনুষ্কার সাথে ইউনিটি করলাম, সেটা হতে পারে। কিন্তু এইখানে এটা বেশি যদি বলেন, তাহলে আপনি ফিগার যদি দেখেন, মানে ভিপি যারা শিবিরে জিতেছেন তার ভোট কত, আর 14,000 সামথিং, এখানে 5,000 সামথিং, আপনি তিন দিয়ে পূরণ করলে তবু কাছে যায়, অথবা ছাপিয়ে যায়। তো সবগুলো ভিপির ভোট একসাথে করলেও তো ওইটার সাথে সমান হতে পারছেন না। ফলে ওই ম্যাথমেটিক্সে কিন্তু এই বক্তব্যটা টিকছে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি মির্জা আব্বাস খুবই একজন পরিচিত মানুষ, ডেডিকেটেড, লড়াই করেছেন, সব মানবার পরে বলছি মির্জা আব্বাস বলে না, আমি আমার জন্য বলছি এখন রাজনীতিতে এই রকম 2+2=5 বানাবার চেষ্টা করা যাবে না, ওটা 2+2=4ই করতে হবে। মনে হয় বাকি আলোচনা বিরতির পর সে করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডাকসুর বিস্তার নিয়ে। আমি আবার যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে ডাকসু আমরা কথা বলবো, যেহেতু একটু জাতীয় নির্বাচনের কথা এসেছে, যে ডাকসুর এই ভোট জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা, বা জাতীয় নির্বাচনের আয়না হিসেবে দেখা যায় কিনা। মান্না ভাই কিন্তু বলেছেন যে তিনি দুবার কিন্তু ভিপি হয়েছেন, তারপরও তার এই ভিপি হওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিতে খুব বেশি প্রভাব ওভাবে হয়নি, তিনি সেটা স্বীকারই করেছেন। সেই জায়গাটায় আপনার মন্তব্য জানতে চাচ্ছি। না, আমার ব্যাপারে একেবারে স্ট্রেট মন্তব্য, এ ব্যাপারে আমি 100% একমত। যে আপনি পরে যে শব্দটা বলেন আয়না হিসাবে, বা অনেকে বলে এটা টার্নিং পয়েন্ট কিনা, না, এই ধরনের কোনো ঘটনা জাতীয় রাজনীতিতে পড়বে বলে আমি মনে করি না, এটা পরিষ্কার। তার একটু ছোট্ট কথা বলি, একটু খেয়াল করেন, আপনি যদি এই অর্থেও বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা এরা আন্দোলন সংগ্রামী ছিল, সেই কারণে তাদেরকে মানুষ একটা ভোট দিয়েছে, আর এই পুরো আন্দোলনের এই ধারাবাহিকতায়, তাহলে তো আপনি স্থানীয় আন্দোলন, এখানে রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিল ওইটাকেই প্রাধান্য পাবে, ওপেন রাজনীতির জায়গা, এবং সেক্ষেত্রে ওদের যে প্যারেন্ট অর্গানাইজেশন তার থেকে অন্যরাই এগিয়ে। সুতরাং সেক্ষেত্রে আমি এই সম্ভাবনা দেখি না। এটা গেল আমার মানে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, তবে যেটা করবে, দুইটা ঘটনা করবে, কারণ আরও দুইটা নির্বাচন আছে, এই জায়গাগুলোতে যদি ওদের পজিশনটা ভালো হয়, তাহলে প্রথম একটা হয় যে নিজস্ব দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিতটা বাড়ে,
এটি একটি ব্যাপার। আরেকটা হয় যে সেটা হচ্ছে যে এই যে তরুণ প্রজন্ম তারা তো ন্যাশনাল পলিটিক্সেও ভোটার এই বয়সের, জাতীয় রাজনীতি মানে একটা প্রভাব কি পড়বে না? আমি বলছি সেটি আমি বলছি যে যেহেতু তারা ভোটার ওই জায়গায় প্রভাব কিছুটা পড়বে, কিন্তু আমি বলছি যে আয়না বলেন টার্নিং পয়েন্ট বলেন এইরকম কোনো ঘটনা জাতীয় রাজনীতিতে ঘটবে বলে মনে করি না। থার্ড পয়েন্ট হচ্ছে এই ইলেকশন শেষ হওয়ার পরে এইবার আমার বিবেচনায় কথাটা কে কীভাবে না আমি জানি না, আমাদের মিডিয়া এমনভাবে একটা হাইট তুলেছিল, এইটাকে আমি কি কারণ আমি এটা বুঝতে পারি না। একেবারে মনে হচ্ছে জাতীয় নির্বাচন এমপি ইলেকশনে যেরকম হয় তার থেকে যেন অনেক বেশি। ওইটা কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় রাজনীতির বরঞ্চ বড় বড় ঘটনা। এখন মিডিয়া এইটা করার মধ্য দিয়ে এই জায়গাগুলো আসছে না। আমরা যখন জাতীয় রাজনীতিতে ঢুকে যাব, নির্বাচনের মাধ্যমে ঢুকবো, তখন এইটা কোনো প্রধান এজেন্ডা হিসাবে থাকবে না। তখন রাজনীতির অন্য এজেন্ডা আমাদের জাতীয় রাজনীতির ভূমিকা পালন করবে। কিন্তু শেষ মন্তব্য হচ্ছে এটা মনে রাখতে হবে, যে কথা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে যেয়ে বলেছি, যে দীর্ঘদিন ধরেন রাজনীতিবিহীন থাকা অবস্থায় যে সংগঠনটির কথা বলছি, আমাদের স্বাধীনতা বিরোধী সংগঠন, মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবেও পরিচিত তারা, মানে তাদের ভূমিকা ছিল, তারা কিন্তু ক্ষমতার সাথে আপোষ করে তারা কিন্তু বহল তবিয়াতে নানাভাবে কার্যক্রমগুলো পরিচালনা করেছে। এই একটা, আর বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু কার্যক্রমগুলো পরিচালনা করেছে। সুতরাং সেইটা করে তার যতটুকু পজিশন আছে জাতীয় নির্বাচনে সেই ছাপ আমরা দেখতে পাবো। কিন্তু সেই ছাপের সাথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা অন্য জায়গাকে অনেক বড় করে দেখার কোনো কারণ আছে বলে আমি মনে করি সেটি না। হচ্ছে যে বলা হচ্ছে যে দীর্ঘদিন ফ্যাসিবাদের দখলে থাকায় ছাত্রদল সেভাবে ক্যাম্পাসে কাজ করতে পারেনি, সেই সুযোগ পায়নি। এই সুযোগটা অন্যরা কাজে লাগিয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে অন্যরা কিভাবে কাজে লাগালো? মানে ভেরি সিম্পল, সে উত্তর আমি আগেই বলেছি, আবার রিপিট করি। ধরুন আমি আরও কি বলবো, যে এক্ষেত্রে যেহেতু আমি তো আর এখন ছাত্র আন্দোলন না, অত কথা বলাটা কংক্রিট বলা যায় না, তবু বলি, দেখেন ছাত্রী হলগুলোতে তাদের অনেক ধরনের সমস্যা আছে, সেইটার জন্য একটা অর্থ দরকার। আপনি একটা ধর্মের কাজটাকে যদি আপনি একটা প্রথম প্রচারের মাধ্যম হিসাবে নিয়ে করেন, তাহলে আপনার কাছে কিন্তু অন্যটা কোনো আর বাধা থাকে না। একই ঘটনা আপনি যদি মসজিদ এবং অন্য যেগুলোকেই আপনি ধর্মকে সামনে রেখে কাজ করেন, তার মধ্য দিয়ে আপনি আপনার দলের প্রচার প্রপাগান্ডা, তাকে অর্থনৈতিক সুবিধা দেওয়া, এবং আমাদের যে প্রচলিত রাজনীতির প্রতি মানুষের যে ক্ষুব্ধতা, তরুণ প্রজন্ম যে ইতিহাসও জানে না, হ্যাঁ, আপনি যতটুকু বললেন মানাভাই সম্পর্কে, অন্য সম্পর্কে দেখেন খোঁজ নিয়ে তারা কিছুই জানে না, এই আলোচনাই যায়নি, বরঞ্চ মনে হয় আরে ওরা কী করেছে, এইটাই অধিকাংশ এইটা বিষয়। সুতরাং আপনি ওই ধরনের যে আবরণটা আমি এইখানে বললাম, তা জাতীয় রাজনীতিতে সেই ধরনের কাজ তো তারা করার সুযোগ পেয়েছে, আর সবচেয়ে করতে পেরেছে ক্ষমতার সাথে তাদের সুযোগগুলো রাখার জন্য, এবং ক্ষমতার সাথেও রাখেছে। বেশি দরকার নেই, আপনি এই যে 28শে অক্টোবর সবচেয়ে বড় বিএনপির যে সমাবেশে যে একজন মারা গেল, এবং সেইখানে যে কি বলবো, যে সমাবেশটাকে বন্ধ করে দিল আগের সরকার, আর তারা এখানে শাপলা চত্বর থেকে বিরাট সমাবেশ করে শান্তিপূর্ণভাবে চলে গেল। তা আপনি এই 24-এর আগে, এটা তো 23-এ, এইটা দেখার পরে তো আর বলার অপেক্ষা রাখে না। এবং আপনি বিভিন্ন উপজেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের পজিশনগুলো দেখলে দেখা যায়। সুতরাং আমি বলছি যে আমরা যারা এই কাজগুলো করার সুযোগ পাইনি, বিশেষ করে বিএনপি তো আরও পায়নি, সে ব্যাপারে তো আর বলার অপেক্ষা রাখে না, তা ওরা তো ওই কারণেই সুযোগগুলো পেয়েছে। সেই সুযোগ ক্ষমতাসীনরাও এক অর্থে জেনে দিয়েছে, আর তাদের যে ধর্মভিত্তিক রাজনীতির চর্চা, এবং সেটা মসজিদকে ব্যবহার করা, মাদ্রাসাকে ব্যবহার করা, এবং অন্যান্য জায়গাগুলোকে ব্যবহার করা, সেই সুযোগগুলো তারা নিয়েছে। সুতরাং তারা যেভাবে করতে পেরেছে অন্যরা তো সেইভাবে পারবে না, এটাই স্বাভাবিক ছিল। মান্না ভাই, আপনি একটু বলবেন যে এই যে 5 আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে মোটামুটি দেশের সব রাজনৈতিক দলে কিন্তু এক প্ল্যাটফর্মে এসেছিল, একসাথে আন্দোলন করেছিল। এখন এই আন্দোলনের ফলে যেটা হলো যে ছাত্র শিবির সে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, ছাত্রদল ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন এনসিপি তাদের মানে মূল দল, তারাও কিন্তু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই নির্বাচনে দেখা গেল ছাত্র শিবির কিন্তু চমৎকার ফলাফল করেছে, ছাত্রদল অনেক কম ভোট পেয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এনসিপির যে সংগঠন, তারা কিন্তু এই নির্বাচনে খুবই বাজে ফলাফল করেছে, তাদের ভোট নেই বললেই চলে। তো তারা তো প্রথম সারি থেকে ছিল জুলাই আগস্ট আন্দোলনে, তাদের ভোট এত কম হলো কেন? তাদের তো ভোট বেশি পাওয়ার কথা ছিল। মানে আপনি প্রশ্ন করবার কারণে আমার আবার পাল্টা জিজ্ঞেস করতে, আপনি কি মনে করছিলেন যে ওই আন্দোলনে কে কতটা অবদান রেখেছে তার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা ভোট দেবে? তো দেয় নাই, সিম্পল। সেই যে এনসিপিতে যারা যারা ছিল এখন নেতৃত্বে আছে, তখন নেতৃত্ব দিয়েছে, এখন বাকশাস যেটাই করেছে, হ্যাঁ, বাকশাস তো খারাপ করেছে ফলাফল বেশি। আমি বলছি যে এদেরকে যে ভোট দেবে, এরা ওই থেকে এই পর্যন্ত যা যা করেছে তা অনেক প্রশ্নবিদ্ধ বিষয়, অনেক।
তাদের কেউ কেউ এটা কী বলে উপদেষ্টা পরিষদে গেছে, তাদের নিয়ে প্রশ্ন হয়েছে, দুর্নীতির অভিযোগ আছে। তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি তো অহরহ করতে থাকে এবং এমন সমস্ত কথা বলে যেগুলো রাজনীতির নয়। আর সবসময় একটা অ্যাংরি ইয়াং ম্যানের মুডে থাকে, সবসময় যেন সবাইকে ধমকাচ্ছে, সব বদলে ফেলতে চায়, ভেঙে ফেলতে চায়। এই অ্যাপ্রোচটা তো মানুষ চাচ্ছে না। সেই তুলনায় খালি যদি মানে তার এগেনস্টে শিবিরকে দেখেন, শিবির আবার অনেক কুল যাচ্ছে। তো মানুষ বা ছাত্ররা কুলটা পছন্দ করছে, হট হেডেড চায়নি। আপনি ওই সময় অভ্যুত্থানের বিজয়ের জন্য যে রক্তাক্ত আন্দোলন চেয়েছেন, যেটা আগুনের মতো ছিল, ওই পিরিয়ডটা ওভার হয়ে যাওয়ার পরেও আগুন জ্বালিয়ে রাখলে তো মানুষ আগুন তাপাতে আসবে না, তারা সেখান থেকে দূরে থেকেছে, এটাই খুব স্বাভাবিক। আনোয়ার ভাই, আপনি কি বলবেন যে ছাত্র শিবিরের কি মানে আচরণগত দিক, তাদের নমনীয়তা, তাদের যোগাযোগ, তাদের যে কনভারসেশন একজন শিক্ষার্থীর সাথে, তাদের ভদ্রতা, এগুলো কি খুব বেশি কাজে লেগেছে কিনা? মানে এটা একটা জিনিস তো না, আমি সব মিলে বলছি। আমি আবার বলি, আমি স্টিক করছি কেন জানেন, শেষের দিকে দেখেন ছাত্র শিবির যেইভাবে ফাইট করেছে এবং শেষে যিনি কি বলে ভিপি হলেন, তিনি যেরকম করে বলেছেন, হ্যাঁ ওই কাইম যেরকম করে বলেছে, যদি কেউ এই ফল বানচাল ইত্যাদির চেষ্টা করে তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। শেষের দিকে তিনি কথা বলেছিলেন। এটা তো খুবই টাফ কথা বলেছে। তার মানে এরা সব পুতু করার লোকজন তা মনে করছে না, কিন্তু এরা বিনয়ী হয়েছে, আবার যখন দরকার তখন দাঁড়িয়েও গেছে। এটা তো দেখেছে সবাই। আমি এই যে এতগুলো কথা বলবার পর আমি জানি যে অনেকে মনে করি বান্না ভাই কি আবার শিবিরের পক্ষে বলছে নাকি। আমি শিবিরের পক্ষে বলছি না, ভোটের জাজমেন্টটা যেভাবে হয়েছে তার কোয়ালিটি বিচার করার কথা বলছি। আমি তো শিবির করব না। আমি বলেছি রিলিজিয়ান নিয়ে রাজনীতি করার আমি লাইনে নেই, মনে করি এটা ঠিক না। রিলিজিয়ান আপনার জায়গায় আপনি করতে থাকেন। এরা এইখানে যে রিলিজিয়ান নিয়ে এসছে তাও তো আনে নাই, তারা তাদের দলীয় রাজনীতি আনে নাই, আদর্শের ভিত্তিতে তাদের আদর্শকে ভোট দেওয়া হয়েছে, এরকম কথা বলবার এখানে জায়গা নেই। ওই জায়গাটা প্রেক্ষিতে বিবেচনা করে, অবস্থা যা বিবেচনা, তার সাথে ফিউচারকে মিলিয়ে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। ওইখানে আমি আবার যে জিনিসের কথা বলছি, এই জেনারেশন মনে করছে এটা এরকম হওয়া উচিত। তাহলে ছাত্র শিবির জেনজির পালসটা ধরতে পেরেছে, মানে মিলেছে, যদি ধরতে পেরেছে, আপনি নাও বলতে চান, আপনি বলেন যে সেটা মিলেছে। আচ্ছা, মানে জেনজি উগান্ডায় যেরকম সেরকম ইন্দোনেশিয়াতে না, সেই রকম আবার আপনার ইয়েতে নয়, কি বলে নেপালে নয়, সেরকম বাংলাদেশে হবে তারা। বাংলাদেশে কেমন তা তো আমরা স্টাডি করিনি। আমি ওখান থেকে মেলানোর চেষ্টা করছি এইটুকু, যে মানে তারা ওই বলছে না যে প্রচলিত জীবনযাপনে আমরা বিরক্ত হয়ে গেছি, এখন সাহস দেখাতে চাই, একটা পরিবর্তন চাই। যেই রাজনীতি শুরু হয়েছে ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, ছাত্রলীগ, ছাত্রদল, টায়ার্ড হয়ে গেছি, নতুন কিছু দেখতে চাই। এই ফিলিং থেকে কাকে চুজ করবে? হয়তো আর কাউকে পাইনি। যখন ছাত্রলীগ আর ছাত্রদলে গিয়েছিল তখন আর একটা আসবার কথা ছিল। এখন এই দুটোর মধ্যে কাকে নেবে? এই দুটোকে বাদ দিলে সাধারণ শিক্ষার্থীরা হয়তো এটা নিয়েছে, হতে পারে এটা। না হলে এই প্যানেল থেকে কেউ যদি মনে করে না ওরা আসলে রাজনৈতিক বিবেচনা করেই নাই, রাজনীতির বিবেচনা বাইরে কোনো বিবেচনা নাই। আপনি যে গেস্ট রুমটা বন্ধ চান, তার পেছনে তো একটা রাজনীতি আছে। আপনি যে শিক্ষার মান উন্নত করতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্যে অক্সফোর্ড বানাতে চান, পেছনে রাজনীতি আছে না? সেই রাজনীতি হয়তো আপনি এক্সপ্লেন করতে পারছেন না, অথবা স্পষ্ট করে ব্যাখ্যা করে বলছেন যে আমি এই রাজনীতির বিবেচনা এটা চাই, কিন্তু যা চাচ্ছেন তার সাথে রাজনীতি যুক্ত আছে। জি। প্রিন্স ভাই, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানব ভাই প্রাচ্যের অক্সফোর্ড বলেন, এটা আগে থেকে বলা আছে, মানব ভাই আবার বললেন, মনে করিয়ে দিলেন, আমি সেটা একটু যোগ করতে চাই। এই প্রাচ্যের অক্সফোর্ড মানে প্রায় 40,000 ভোটারের যে নির্বাচন হলো, সেই ভোটের ফলাফল বা ভোট গণনা করতে গিয়ে রাতভর কেন সময় লাগবে? এত সময় লাগলো কেন? এবং এই ভোটের ফলাফলকে কেন্দ্র করে প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতাকর্মীরা, বাইরের বহিরাগতরা জড়ো হচ্ছিলেন, এক পর্যায়ে তারা ভিতরে ঢুকে গিয়েছিলেন। মানে এইটাকে কি এড়ানো যায় না? এই আধুনিকতার যুগে এসে আমি সারা রাত কেন ভোট গণনা করবো, আর এরকম অস্থিরতা কেন হবে? এই প্রশ্নটা তো আমি শুরুতে বলেছি যে কতকগুলো যে অভিযোগ আছে, সে অভিযোগের একটা হচ্ছে যে ভোট গণনার তারা যে পদ্ধতি গ্রহণ করেছে, যারা এ ব্যাপারে এক্সপার্ট, কারণ আমি এটার নামও আগে শুনি নাই, যে নামটা শুনলাম বা এইটাই, তা সেটা তারা তো বলে যে এইটা 2 ঘন্টার বেশি লাগা প্রয়োজন না, ছিল না। এবং ওইখান থেকেও মিডিয়াতে, যেমন গতকাল আমি যখন টেলিভিশনে ছিলাম কথা বলার জন্যে, ওরা যখন লাইন ধরিয়ে ওইখানে যারা কথা বলছেন আপনাদের সাংবাদিক, তারা কেউ বললো যে 11টার মধ্যে, কেউ বলেছে 12টার মধ্যে তারাই ওইখান থেকে ঘোষণা দিয়েছে, সুতরাং এর বেশি তো লাগার কথা ছিল না। এই জায়গায় আমি বলেছি অভিযোগ কিন্তু একটা আছে,
যে এই গোনার ক্ষেত্রে যে ক্রস চিহ্ন দেওয়া, কালিটা যদি গাঢ় না হয় তখন ছোট, কি সমস্যা হয়েছে না হয়েছে এটা জানি না। যার জন্যই গতকাল আমাদের দলের পক্ষ থেকে, দল বলতে সরি, আমি একসময় যে ছাত্র সংগঠন করতাম তাদের পক্ষ থেকে, বা আমিও তো মনে করি যে দরকার হলে এটা যদি অভিযোগ আকারে ছাত্ররা যদি করে থাকে, কারণ এটা আমার অভিযোগ না, আমি তো অত ভালো জানি না, তারা যদি করে থাকে এটা স্যাম্পল কিছু নিতে পারে। 500টা নিল, নিয়ে এই যে মেশিনে গুনেছে সেই মেশিনে গোনার কত সময় লাগে, বা এক্ষেত্রে ক্রস দাগ, যেমন ওই যে শিক্ষক নেটওয়ার্ক বললো যে প্রথমে কলমটা অনেকে হয়তো একটু গাঢ় কলম ছিল বা নিয়ে চলে গেছে, পরে কলম পায় না, কোনোভাবে কেউ দাগ দিয়েছে, তাতে করে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু ওই কথার বাইরে যেটা আপনি বলছেন, আমি ওই যুক্তিতে দু একজন এক্সপার্ট যেটা বলেছে, আমি বলছি আমার এই ধারণা নাই, তাতে কিন্তু 2-3 ঘন্টার বেশি লাগার কথা না। এক্ষেত্রে কিন্তু শিক্ষকদের সম্পর্কে আপনি দেখছেন একজন রিটার্নিং অফিসার, তাকে কিন্তু বাতিল করা হয়েছে, আরও অনেকগুলো অভিযোগ আসছে, তা সেইগুলোও কিন্তু হয়তো খতিয়ে দেখতে হবে। কিন্তু আমি তার সাথে পুরো রেজাল্ট এবং যে এই যে হাজার হাজার ছাত্রছাত্রীরা যেভাবে স্বতঃস্ফূর্ত এসেছে তাকে আমি মেলানোর পক্ষে না, এটা পরিষ্কার কথা। বরঞ্চ তাদেরকে এইটাকে আমাদেরকে অনার করে আমাদেরকেই রিভিজিট করতে হবে, কারণ এটা তো আমাদের কাঙ্ক্ষিত না। পরিষ্কার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শক্তি বিজয় লাভ করবে, এটা আমরা একেবারে আকাঙ্ক্ষা করি না। আমি রাজনীতির বিবেচনা থেকে, বাংলাদেশের বিবেচনা থেকে, তরুণ প্রজন্মকে নিয়ে দেশ গড়ার বিবেচনা থেকে, এমনকি এই যে 24-এর যে গণঅভ্যুত্থান, তার যে আকাঙ্ক্ষা গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়ার থেকে আকাঙ্ক্ষা করি না, কিন্তু সেই ঘটনা তো ঘটে গেল। সুতরাং সেইটা আমাদের পলিটিক্যাল রিভিজিট ডিফারেন্ট থিং। আর এই জায়গাটা আপনি যে কথাটা বললেন এইটাই। আর একটা বিষয় যেটা বললেন, এক্ষেত্রে তো আমরা কালকে রাতে নানাভাবে খবর পাচ্ছিলাম যে দুই পক্ষে জড়ো হচ্ছে, সেইটা অবশ্য ধারণা যার যার জায়গায় হয়তো ছিল, কারণ এটা তো দখলদারিত্বের মনোভাব তো এই যে দলগুলো, বা যার কথা ইনোসেন্টলি এই ধর্মভিত্তিক দলটার কথা বলছি তার নাই বললে ভুল করব, তারা তো মুক্তিযুদ্ধের সময় ক্ষমতায় ছিল। আমাদের পাকিস্তানের সহযোগী যেমন ছিল ওই সরকারের, তার মন্ত্রী ছিল না, পরবর্তীতে তারা মন্ত্রিত্ব করেছে, তারা তো ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকা অবস্থায় তাদের দাপট দেখিনি তা তো না, আর এখনও তাদের দাপট দেখা যাচ্ছে না তা না। আপনি হয়তো চাঁদাবাজি তো অন্যকে দেখছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যদের দখল করা, বিভিন্ন সরকারি জায়গায় দখল করা, অন্য জায়গায় তাদের দখলদারিত্ব, হ্যাঁ তো সব বলতে পারেন, কিন্তু সেই আধিপত্য বিস্তার তো তারা করছে। সেই আধিপত্যকে রক্ষা করা এবং আগামী জাতীয় নির্বাচনে একটা সিগন্যাল দেওয়ার জন্যে তারা তো যে কোনোভাবে তাদের আধিপত্য রক্ষা করবেই। এই জন্যই তারা ওইখানে সমাবেশগুলো করেছে, এটাকে আমি অস্বাভাবিক দেখছি না। বিরতির পরে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা আলাপ করছিলাম ডাকসুর বিস্তার নিয়ে। আবারও যেতে চাই মাহমুদ মান্না ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে কারচুপি নিয়ে একটু বলা দরকার। ভোট উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, সেটা ঠিক আছে, তবে দিনভর কিন্তু পাল্টাপাল্টি, বিশেষ করে দুপুরের পরে পাল্টাপাল্টি অভিযোগ ছিল, নানা রকম অভিযোগ ছিল। আমরা ওই অভিযোগে না যাই। সন্ধ্যার পরে যে অভিযোগ আসছে সেটা হচ্ছে শামসুন্নাহার হলে বাকের মজুমদারের ভোট গণনার পরে শূন্য দেখানো হয়েছে। কিন্তু ওই মুহূর্তে আমরা দেখলাম টেলিভিশনে এক নারী ভোটার, তিনি বলতেছেন যে আমার ভোট তো আমি বাকের মজুমদারকে দিয়েছি, তাহলে ভোট শূন্য কেন দেখাবে? আর আমার ভোট যদি বাতিল হয় সেটাও তো জানানো উচিত ছিল যে একটা ভোট বাতিল হয়েছে। আর একটা এরকম ঘটনা ঘটলো, সেটি হচ্ছে যে আমার ভোটটি গেল কই, এরকম অভিযোগ করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে যিনি নির্বাচন করেছেন শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন। কার্জন হলে জিএস প্রার্থীর ভোটও শূন্য দেখানো হয়েছে, কিন্তু তিনি বলেছেন যে আমি তো জিএস প্রার্থীকে সম্রাট ইসলাম, তাকে আমি ভোট দিয়েছি, তাহলে শূন্য কেন দেখানো হলো? মানে এই বিষয়গুলো কি সন্দেহকে দানা বাঁধে কিনা যে কারচুপি হয়েছে কিনা এরকম? না, যে দুটো ঘটনা বললেন জি, এ দুটো তো কারচুপি হোক যাই হোক মিস্টেক তো হয়েছেই। আচ্ছা, এবং ধরেন এত বড় একটা ভোটের মধ্যে মিস্টেক হচ্ছে খুব অস্বাভাবিক তা না, অভিযোগ যদি ওঠে সেটা ওভারলুক করাটা খুব সন্দেহজনক। উনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, যিনি অভিযোগ করেছেন, কিন্তু ওখানে তিনি কাউকে পান নাই। কেন করবেন আপনার? ঠিক আছে, এটা এমন পরিমাণ নয় যে যেটা ভোটের রেজাল্ট উল্টে দিতে পারতো, কথার কথা আমি বলছি। উনি যেটা বলেন, উনি দুইবার কিন্তু বলেছেন যে একটা তদন্ত হোক, দেখা যাক এটা কী হয়েছে, এইটা করা উচিত। এটার পরিমাণ যাই হোক না কেন, আপনি নিষ্কণ্টক থাকতে তো চাইবেন, এরা নিষ্কণ্টক থাকতে চাইবে না, এটা তো হতে পারে না। যে কারণে ওই অভিযোগ আমি উড়িয়ে দিচ্ছি না, সেই অভিযোগের কারণে এই নির্বাচনের ফলাফল আমি প্রত্যাখ্যান করছি না, বা নির্বাচনটা প্রত্যাখ্যান করছি না, একটা তদন্ত হওয়া দরকার। কিন্তু তদন্ত হওয়া দরকার। তদন্তে যদি সেরকম কিছু গ্রস পাওয়া যায় তখন বাতিল হইতে পারে, অসুবিধা কী? কিন্তু ওই তদন্ত আমি করলাম না, এটা একটা বৃহত্তর চুরির সুযোগ রেখে দেওয়া হচ্ছে বলা, মানে বুঝে তাহলে যেরকম করে তদন্ত ছাড়াও পার পাওয়া যেতে পারে। কোনোভাবেই
এটা অ্যাডমিসিবল না। 5 আগস্ট পরবর্তী মানে যে স্বপ্ন আমরা দেখলাম যে ফ্যাসিস্ট সরকার চলে গেল, এরপরে দারুণ একটা বাংলাদেশ হবে, মানে সবাই তার স্বাধীনভাবে মতামত দিবে, ভোট দিবে, তাহলে সেই জায়গাটার 5 আগস্টের পরবর্তী প্রথম নির্বাচন, সেই নির্বাচনটা তো একেবারে নিরঙ্কুশ বা অবাধ সুষ্ঠু হওয়ার আশা করেছিল মানুষ। সেই জায়গায় এরকম অভিযোগ মানে কেন আসলো? আরও অভিযোগ ছিল যে একজন দেখলো সে ভোট দিতে গিয়েছে, দেখলো তার হাতে যে পেপার দেওয়া হলো সেখানে সাদিক কায়েমের নামে ভোট দেওয়া, ক্রস ওইটা দেওয়া, তার হাতে ওই কাগজ। তখন সে বললো যে এই ভোট তো দেওয়া হয়ে গেছে, আমাকে কেন ওই কাগজটা আপনারা দিলেন? মানে আগে থেকেই ভোট দেওয়া আছে ওই ব্যালট পেপারে। এই অভিযোগও কিন্তু এসেছে। সবগুলোই কগনিশনে নেওয়া উচিত আমি মনে করি। তবে আমি একটা কথা বলি, ধরেন আপনি যেটা বললেন না যে এত বড় অভ্যুত্থানের পরে, এত রক্তপাতের পরে, রক্তদানের পরে এরকম হবে কেন, এইটা খুব আনন্যাচারাল মনে করছি আমি। কারণ এরকম না যে এটা একটা পরশ পাথরের মতো একবার ছুঁয়ে দিলাম সব কিছু পরিষ্কার হয়ে গেল, তা তো না। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ নিয়ে নিজের জায়গায় আছে, ব্যক্তিও তার নিজের স্বার্থ নিয়ে তার জায়গাতে, সে তো বদলে যায়নি, সে বদলাবে সামগ্রিক একটা প্রক্রিয়ার মধ্যে। নির্বাচনও সে একটা প্রক্রিয়ার বিষয়। এই নির্বাচন সেই বিবেচনায় যদি বলেন, তাহলে আগের নির্বাচনগুলোর চাইতে অনেক বড় আশা জায়গা নিয়ে। যদি আমাকে বলেন কেন আপনার সময় যে ইলেকশন হয়েছিল সেখানে কি এরকম গুন্ডামি পান্ডামি হয়েছিল, কারচুপি হয়েছিল? না, তখনও হয়নি। ছাত্রদের মধ্যে এরকম নাই। কিন্তু ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স ছিনতে হওয়ার ঘটনা তো আছে, ডাকসু নির্বাচন বা ইউনিভার্সিটিতে কিলিংয়ের ঘটনা আছে, 7 খুনের ব্যাপার আছে। সেই জায়গাতে এত উত্তপ্ত পরিস্থিতিতে মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে, আমি এটাকে পজিটিভ বলবো। কিন্তু এই পজিটিভিটিটাও কিছু না, কারণ বাইরে থেকে পজিটিভ রেখেছেন, ভেতরে যদি নেগেটিভ থাকে। অতএব এই যে অভিযোগগুলো করলেন, কেউ যদি বলে থাকে যে আমি ক্রস, এটা তো আমি টিভিতেও শুনেছি জি, যে আগেই সাদিক কায়ুমের এটার মধ্যে দেওয়া ছিল, ক্রস দেওয়া ছিল, একটা ব্যালট পেপার পাওয়া গেল, সবই চেক করা উচিত। আবার বলছি, আমি ভোট প্রত্যাখ্যান করছি, কিন্তু আমি মনে করি এটা করাই উচিত, এবং এর ফলে যদি কোনো রেজাল্ট পাওয়া যায় তাহলে সেটার ব্যবস্থা করতে উচিত। না হলে এই প্রশ্ন আগামীতেও আসবে। খেয়াল করেন, নূর যে ইলেকশনে জিতলো, জি, সেই ইলেকশন সবাই মোটামুটি ভালো বলে, এখন কিন্তু সবাই ভালো বলছে না। এখন সবাই বলছে ওই ভোটে এক ভিপিকে ছাড়া হয়েছিল আর আক্তারের পোস্টটা ছাড়া হয়েছিল, বাকি সবগুলো তো চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে ওই ভোট কোনোভাবে ফেয়ার না। তারপরে ইতিহাসে আপনি ফেয়ার ভোটও দেখাতে পারছেন না। এই জায়গাতেও যদি এরকম 10টা অভিযোগ পাওয়া যায়, তো 10টা হলে ওয়াই নট 100 হইতে তো পারে, এই প্রশ্ন তো আসতে পারে। জি প্রিন্স ভাই, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে আরেকটু এটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিবির পালিত প্রশাসন। এটা হচ্ছে বিপি পদপ্রার্থী উমামা ফাতিমার স্টেটমেন্ট। ফেসবুকে তিনি এটা জানিয়েছেন, এবং তিনি, আবেদুল এবং অন্য যারা আরও কয়েকজন যারা আছেন বাকি সবাই কিন্তু ভোট বর্জন করেছেন। না, ভোট প্রত্যাখ্যান তো আমি বলি যে প্রায় সবাই করেছে, উমামা স্বতন্ত্র সহ। ফাতিমা কিন্তু 5 আগস্টের হ্যাঁ, প্রথম আমি সারির ওইটা নেত্রী। বলছি, এই জন্যে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আলোচনা আমরা যেখানে আসি সেই জায়গাটা থাকা আমার বিবেচনায়, কারণ সেইটা যারা ভোটে দাঁড়িয়েছে এটা তাদের অধিকার। কিন্তু দেখার দরকার যেটা, যেমন আপনি কতগুলো অভিযোগের কথা বলেন, যেমন আরেকটাও গুরুতর, আমরা যেটা টেলিভিশনে দেখেছি ওই দিন শুনেছি, যে একজন ছাত্রী সে যে যখন ভোট দিতে গেছে বলে যে তোমার ভোট তো দেওয়া হয়ে গেছে, তখন সে যখন তো আইডি কার্ড দেখিয়েছে তখন চেক করে দেখা গেল তারটাই কারেক্ট, তখন তাকে আরেকটা ব্যালট দেওয়া হলো। তাহলে তো মানে আগের ভোটটা তো এই জন্য ওই যে মান্না ভাইয়ের কথা এবং আমাদের কথা এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আমরা এখনো পর্যন্ত যা দেখছি তাতে আমরা বাইরের থেকে এটাকে বাতিল করার কথা বলছি না, কিন্তু অবশ্যই এগুলো কি বলে যে আপনার তদন্ত করে আমলে দেখা নিয়ে উচিত, জি। আমলে নিয়ে এ ব্যাপারে পরিষ্কার করা দরকার। সেই পরিষ্কারের মধ্যে যদি কখনো আসে এইটা আসলে পুরো আরও অনেক ধরনের বড় কারচুপির কথার কথা আমি বলছি, তখন বাতিল হলে হবে। কিন্তু এই কাজটা এই প্রশাসনকে করতে হবে। এমনকি আমি আগেও বলেছি, এটা বলি, অনেক শিক্ষকদের সম্পর্কে যে অভিযোগগুলো আছে এইগুলো অনেকগুলো অমূলক না, কারণ এগুলো অনেকগুলো বডি ল্যাঙ্গুয়েজ, অনেক বিষয় আছে, আমরা সবটা ওইখানে ভেতরে ছিলাম না বলে জানি না, কিন্তু এই খবরগুলো তো আসছে, সেটাও কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এমনকি এই যে উপাচার্য, মাননীয় উপাচার্য, ওনার সম্পর্কে তো অভিযোগ প্রথম দিন থেকে, যে উনি নিজেই যত কথা বলুক না কেন, যে সুতরাং তার বিরুদ্ধে তো অভিযোগগুলো আছে, যে একটা পক্ষের মানুষ তিনি, তার অনেকগুলো বডি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু মনে হয়। যার জন্যে আমি বলবো যে এই যে আপনি যেহেতু ডাকসু বিস্তার নিয়ে কথা বলছেন, এই ভোটের পরে যে অভিযোগগুলো এসেছে প্রত্যেকটা অভিযোগ তদন্তের মধ্যে এনে এই ব্যাপারে পুরোটাই
মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে যেমন পুরো জাতির সামনে পরিষ্কার করা খুব জরুরি। জি, মান্না ভাই শেষ প্রশ্ন ছোট করে একটু বলবেন, সেটা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার বাক্স নেই, তারা তো শিবিরকে সাহায্য করবেই। হতে পারে। আমি সংক্ষিপ্ত বলতে বলেছেন, আমি সংক্ষিপ্ত হলেও আমি পুরোটাই বলেছি, এটা তো হতে পারে, অসম্ভব কি। ব্যক্তিগতভাবে ছোট্ট একটা গল্প বলি, অনেক আগের কথা। ঢাকা কলেজে ইলেকশন হচ্ছে, তো প্রায় শেষের দিকে ক্যান্ডিডেট একজন বাইরে ঘুরছে, আমার সাথে তার দুই বন্ধু যাচ্ছে, এই এদিকে কী ভোট দিয়েছিস? রাজুর কিসের ভোট? খুব রিকোয়েস্টে, ভাই একটা ভোট দিয়ে যাওয়া। তো দুইজন মিলে তখন আবার সেই ইয়ে করে কোথায় কি সিনেমা দেখবি করে একটা তাকে কিছু টাকাও দিয়েছে, মানে ওটা বন্ধুত্বের অন্য কিছু না। তারা গিয়ে ভোট দিয়েছে, কিন্তু ভোটটা এর বিরুদ্ধে, যে পার্সিউ করে ভোট দেওয়া তার বিরুদ্ধে, ও 2 ভোটে ফেল করেছে। না এরকম আছে আসলে, এই গল্প এরকম আছে। না, এটা আমার সবসময় মনে পড়ে। ঠিকই আছে। আপনি কত ভোটে জিতেছিলেন মান্না ভাই? আপনার তো ওরকম মনে নেই, কিন্তু আমার যথেষ্ট ব্যবধান আপনার ছিল। প্রার্থী কারা, আপনার বিপরীতে কারা কারা ছিলেন? আমার বিপরীতে ছিলেন ওবায়দুল কাদের, কাজী আকরাম, আর এই যে আমাদের একটা তাহের, ছাত্র আবু তাহের, কি বলে জামাত জামায়াত ইসলামী ইসলামী নেতা। জি, হ্যাঁ। আচ্ছা। মানে বিপরীতে বলেন তাহের, তখন শিবির এমন ইম্পর্টেন্ট কিছুই না, কিন্তু উনি ছিলেন এবং তারা এক ক্যাম্পেইনও করেছেন, ভালোই ক্যাম্পেইন করেছিলেন। আর কাজী আকরাম ইজ এ নাইস ম্যান, হ্যাঁ, ছাত্র খুবই ইউনিয়নের প্রেসিডেন্ট সুন্দর ছিলেন। বক্তৃতা করতেন, খুবই মিষ্টি ব্যবহারের, মানুষের খুব পছন্দ করতো সবাই। কিন্তু দল তখন ছাত্রীরা অনেক ছোট, আমাদের তো অনেক বড় ছিল, সাপোর্ট বেশি ছিল। আর ওবায়দুল কাদের আওয়ামী লীগ বলে বড় ছিল, কিন্তু ছাত্রদের সমর্থনে বড় ছিল না। অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না আপনাকে, এবং ধন্যবাদ রেনেশন প্রিন্স, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। শুধু যাওয়ার আগে বলতে চাই যে মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, নির্বাচনে প্রকৃত অর্থে জয় হয়েছে জুলাই প্রজন্মের। আর ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচিতরা তাদের আস্থার কতটা প্রতিফলন দেয় সেটি এখন দেখার বিষয়। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।